प्राणाराम 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 प्राणाराम। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव स्थित्वा প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৬০তম পর্ব। সকলকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। এক ঐতিহাসিক জীবন কাহিনীর মরমী বেদনার বহিঃপ্রকাশ, ভারতকে সামনে রেখে যার পথ চলা, আধ্যাত্মিকতাকে সামনে রেখে যার ঘুরে দেখা, বিদেশি ভাবনায়, বিদেশি চিন্তায়, বিদেশি মানসিকতায় জন্মগ্রহণকারী এক মহিলা, ভারত প্রেমে, ভারত চিন্তায় বিভোর হয়ে ভারতবর্ষে নিজের জীবন পণ করে যিনি এদেশের মানুষকেই আপন ভেবে, এদেশকেই তার স্বদেশ ভেবে জীবন সমর্পণ করেছিলেন, সেই মহিলার আত্মত্যাগের কাহিনী ৬০টি পর্বে আপনাদের সামনে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। বহু মানুষের বহু চিন্তার এক মহাজীবন সকলকে আপ্লুত করছে, জেনে আমার নিজের মধ্যেও শিহরণ জাগছে। আজ ৬০তম পর্বে অবশ্যই সেই চিঠিতে আমি স্মরণে আসব। অনেকেই সেই চিঠির কথা বলছেন, কি সেই চিঠি যার ফলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক চিন্তা দ্বিধার মধ্যে পড়তে হয়েছে। কি সেই চিঠি? প্রথম চিঠিটি ছিল, আগে আমি বলেছি, সেটি প্রকাশ করেছি ৩ দিন আগেই, অর্থাৎ ২টি পর্বের আগেই আমি প্রথম চিঠিটি আলোচনায় এনেছিলাম। আজকে দ্বিতীয় চিঠিটি আনবো, যার প্রতীক্ষায় অনেকে অপেক্ষা করছেন। আর ধৈর্যচ্যুতি ঘটাবো না, কারণ এই দুটি চিঠি নিবেদিতার জীবনকে নতুন দিশা দিয়েছিল। কেবলমাত্র ভারতবর্ষে আসার আগে একটি চিঠি তিনি ৭ই জুন ৬৩ নম্বর সেন্ট জর্জেস রোড, লন্ডন থেকে নিজে চিঠিটি হাতে লিখেছিলেন, তার স্টেনোগ্রাফার গুডুনির মাধ্যমে নিবেদিতার কাছে পৌঁছেছিল। সে চিঠির ইতিহাস আপনাদের মনে পড়ছে। সে চিঠিতে তিনি তার মধ্যে সমস্ত সম্ভাবনা এবং তাকে জীবনে কি হতে হবে, তার মধ্যে কি শক্তি লুকিয়ে রয়েছে, সে যে অনেক বড় কিছু হতে পারে বা বড় কিছু হওয়ার জন্য পৃথিবীতে এসেছে, তাকে ঠেলে জাগিয়ে দেয়া, জগতের সামনে তাকে আগিয়ে দেয়া, তার মহাপ্রাণকে জাগিয়ে তোলা, তার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তোলা স্বামী বিবেকানন্দ ছাড়া আর কে পারবে? এটা নিবেদিতা বুঝতে পেরেছিলেন। এবং এই মার্গারেট নোবেল ধীরে ধীরে একটি একটি করে সিঁড়ি তিনি অতিক্রম করছেন নিবেদিতাতে পৌঁছাবার জন্য। মার্গারেট নোবেল আয়ারল্যান্ডের, ভারতবর্ষের তিনি কিন্তু নিবেদিতা, এটি ভুললে চলবে না। জগতের দুঃখ কষ্ট ভারতবর্ষ চিরকাল নিজের দুঃখ কষ্ট বলে ভাবতে শিখেছে, তার সন্ধান নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ দিয়েছেন। এবং সে চিঠির মধ্যে, ৭ই জুনের চিঠির মধ্যে সেগুলি আমরা পেয়েছিলাম। তাকে হামার করে, তাকে ঠেলতে ঠেলতে তাকে একদম ঝুলন্ত পাহাড়ের কর্নারে নিয়ে এসে হাজির করেছেন। এইবার তার শেষ পরীক্ষা, যেটি বলছিলাম, স্বামী বিবেকানন্দ ১৮৯৬ সালের ১৫ই ডিসেম্বর তিনি রওনা দিয়ে দিয়েছেন ভারতবর্ষের উদ্দেশ্যে। তিনি সেখানে ভারতবর্ষে আসার আগে লন্ডনে তার বিদায় সম্বর্ধনা নিয়ে নিয়েছেন ১৩ই ডিসেম্বর। সেই বিদায় সম্বর্ধনার মধ্যে অনেকেই তাকে ভারতবর্ষে ফিরে যাওয়ার আগে আরও কিছুদিন সে দেশের মাটিতে ভারতবর্ষের আধ্যাত্মিক যে চিন্তা, সেগুলিকে আরও বেশি করে ইউরোপিয়ান কান্ট্রিতে তথা এই পশ্চিমী দেশে
তার সন্ধান যেভাবে তিনি দিয়ে চলেছিলেন সেগুলি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা এত তাড়াতাড়ি সেগুলি স্বামী বিবেকানন্দ বন্ধ করে তার দেশে ফিরে যাবে, সেটি দ্বারা অনেকেই কষ্ট পাচ্ছিলেন। তাকে অনুরোধের পর অনুরোধ এসেছিল, কিন্তু তার মাতৃভূমির প্রতি, দেশমাতৃকার প্রতি তার সর্বদা একটি বিশেষ চিন্তা তাকে ছটফট করতে, রাতের ঘুম কেড়ে নিতে সর্বদা যেন অবিচল রেখেছিল। তাই তিনি নিজে নিজে পরিকল্পনা করেই রেখেছিলেন 96 সালের শেষের দিকে ভারতবর্ষের দিকে রওনা হবেন। ভারতবর্ষকে এবার জাগাতে হবে, পরাধীন জাতিটিকে জাগাতে হবে, তার নিজের স্বরূপটি চিনিয়ে দিতে হবে। এই ঘুমন্ত জাতিটিকে চেনাবার জন্যই তাকে ফিরে আসতে হবে। সেই ডিসেম্বর মাসে রওনা দিয়ে আমরা দেখব 15ই জানুয়ারি ভারতবর্ষে এসে পৌঁছেছেন। ভারতবর্ষে এসে তিনি রামকৃষ্ণ মিশন তৈরি করেছেন। 1897 সালের 1 মে ধীরে ধীরে ভারতবর্ষকে জাগিয়েছেন। স্বাধীনতার ইতিহাসে বাল গঙ্গাধর তিলক সহ যারা প্রথম শ্রেণীর রাজনৈতিক নেতা, কংগ্রেসের ভারতবর্ষকে স্বাধীনতার আলো দেখাবার জন্য যারা, গান্ধীজি সহ অনেকেই যারা উদ্গ্রীব হয়ে রয়েছেন, তারা অনেকেই সেদিন স্বামী বিবেকানন্দকে অনুরোধ করেছিলেন, আপনি পাশ্চাত্য থেকে ফিরে এসেছেন, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন, বিশ্বের মানুষের কাছে ভারতবর্ষের আসল স্বরূপটি তুলে ধরে বিজয়ী ভারতবর্ষের সম্মান এনে দিয়েছেন। সেই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য, স্বাধীনতার জন্য আপনাকেও আমাদের সহযোগী হতে হবে। আপনি কংগ্রেসে যোগ দিন, ভারতবর্ষের স্বাধীনতা বেশি দিন লাগবে না। স্বামীজি বললেন, ভারতবর্ষের স্বাধীনতা তো কাল এনে দিতে পারি, কিন্তু ভারতবর্ষের মানুষ কোথায়? আগে মানুষ তৈরি করতে হবে। তিনি বারবার তাই যে কথাটি বলতেন, মাই মিশন ইজ ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ তৈরি আমার জীবনের ব্রত। ভারতবর্ষের মানুষগুলি যদি সঠিক তৈরি হয়, ব্যক্তি মানুষগুলি তৈরি হলে একটি সমাজ, একটি ভালো দেশ উপহার দিতে পারবে। স্বামী বিবেকানন্দের এই চিন্তাই ছিলেন। তাই তিনি বলতেন, জাতি গঠনের আগে মানুষ তৈরি করতে হবে। মানুষ তৈরি হলে অটোমেটিক্যালি একটি জাতি গঠিত হবে, এবং জাতি গঠিত হলে স্বাধীনতা ধরে রাখার তার ক্ষমতা থাকবে। মানুষগুলি যদি স্বাধীন দেশের নাগরিকের তার মনুষ্যত্ব অর্জন না করে, তার যদি বিবেক জাগ্রত না হয়, মানুষ যদি মানুষ রূপে তার মনুষ্যত্বের প্রকাশ না ঘটায়, মনুষ্যত্ব প্রদর্শন না করে, তাহলে সেই জাতি বেশি দিন টিকতে পারে না, অকালেই মুখ থুবড়ে পড়বে। সেটি আজকে আমরা যদি দেখি, 70 বছর পার হয়ে গেছে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে, স্বাধীন হয়েছে আমরা, কিন্তু এই দেশটির রন্ধে রন্ধে দুর্নীতি। কারণ মানুষগুলি যে সৎ নয়, মানুষগুলি যে মনুষ্যত্ববোধের অধিকার নয়, মানুষগুলি যে বিবেকবিহীন হয়ে রয়েছে। তাই আজকের এই দেশের স্বাধীনোত্তর পর অনেক কিছু উন্নত হয়েছে, বলবো না কিছুই ঘটেনি। পাশ্চাত্যের স্বাধীনতার আগে তাদের শিক্ষাটাও দরকার ছিল এদেশকে উন্নত করার জন্য। পাশ্চাত্যের মানুষের দ্বারা এদেশের শিল্প বিপ্লব, এদেশের মানসিক উন্নতি এবং বিশেষ করে তাদের যে আধ্যাত্মিক এবং অন্তরের বিকাশের সাথে সাথে যেটি ভারতবর্ষে থেকে পাওয়া, ভারতবর্ষের রুটে যেটি রয়েছে, সেটি ছাড়াও বাহ্যিক জগতের উন্নতি, এই বাহ্য সভ্যতার উন্নতি, সেটি কিন্তু পাশ্চাত্যের মানুষের সহায়তায় ঘটবে। তাই বিবেকানন্দের পাশ্চাত্যে যাওয়া এবং পাশ্চাত্য থেকে সেটি তিনি ধার করতে চেয়েছিলেন, এবং ভারতবর্ষ থেকে দেওয়ারও কিছু রয়েছে, সেটি আধ্যাত্মিকতা, মানসিক শান্তি বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তৈরি ছিলেন। তাই ভারতবর্ষের পরাধীন দেশের মানুষ সব দিক দিয়ে উন্নত যেমন হয়েছে পাশ্চাত্যের চিন্তায়, আবার নিজস্ব স্বরূপটি আধ্যাত্মিকতার বিকাশ পাশ্চাত্যের মানুষকেও সরবরাহ করেছে। সেই দেশের মানুষে তিনি পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে পরাধীন জাতিটিকে জাগ্রত করার জন্য নতুন ব্রত গ্রহণ করেছেন। ভারতবর্ষে তো সবই ছিল, তিনি নতুন কিছু তো দেননি। ভারতবর্ষের আসল স্বরূপটি শ্রীরামকৃষ্ণদেব যেটি বারবার বলতেন, যত মত তত পথ, সর্বধর্মের সমন্বয়, নবরূপকার। ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তার যেটি যুগ যুগ ধরে সুপ্ত অবস্থায় ছিল বেদ উপনিষদের মধ্যে, সেটির বহিঃপ্রকাশ ঘটিয়ে মানুষকে আবার তার স্বরূপটি চিনিয়ে দিয়ে তাকে ভারতীয়ত্ব বোধে উদ্বুদ্ধ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের হাত ধরে স্বামী বিবেকানন্দ। সেই ইতিহাস নতুন করে বলার অপেক্ষা রাখে না। এইবার সজাগ নিবেদিতার দ্বিতীয় চিঠিটির জন্য, যেটির জন্য গভীর প্রতীক্ষায় আপনারা রয়েছেন। কী ছিল সেই চিঠিতে? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছেন এদেশে ফিরে এসে। প্রথম শহীদ যদি দেখি,
1897 সালের যারা দেশের জন্য প্রাণ দিতে শুরু করলেন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে, এগুলি খুব আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তথ্য। কারণ স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে নেতাজি ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন এবং তার মানস পুত্ররূপে পরবর্তীকালে স্বীকৃতি লাভ করলো। কারণ বিবেকানন্দের আদর্শই, ভারতবর্ষই তার কাছে আসল সত্তা এবং ভারতবর্ষ তার কাছে প্রাণ, ভারতবর্ষের স্বাধীনতা তার জীবন। এই ভাবনায় তিনি স্বামী বিবেকানন্দকে আদর্শ করে নিজের জীবনকে বড় করেছিলেন। তাই তিনি স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য থেকে ফিরে আসা যেন ওই শক্তিটি পাশ্চাত্য থেকে, সেই যে তার যে আসল স্বরূপ ভারতবর্ষের যে শক্তি, সেই শক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে যেন সঙ্গে করে নিয়ে এসে ভারতবর্ষে ছেড়ে দিলেন। স্বামী বিবেকানন্দের মানস পুত্ররূপে জন্মগ্রহণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জীবনী আলোচনা করার অপেক্ষা রাখে না। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক। এবং চাপেকর ভ্রাতৃত্রয়ের ফাঁসি ওই স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পর সেই বছরই ঘটে। আমরা জানি পরপর ভারতবর্ষকে জাগ্রত করার ব্রত নিয়ে স্বামী বিবেকানন্দ এদেশে ফিরে এসেছিলেন ঠিকই, কিন্তু সেগুলির প্রকাশ ধীরে ধীরে ঘটছে। তিনি প্রথম 1897 সালে পাশ্চাত্য থেকে ফিরে এসে বলেছিলেন, ভারতবর্ষের 50 বছরের মধ্যে সমস্ত দেবদেবীকে ভুলে রেখে জাতীয়ভাবে ভারতবর্ষের দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য ঝাঁপিয়ে পড়বে যুব সমাজ এবং দেশ স্বাধীন হবে 50 বছরের মধ্যে। ঠিক 50 বছরের মধ্যেই 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমরা জানি 1897 থেকে 47, ঠিক 50 বছর পরেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু যেটি ঘটেনি, ভারতবর্ষের মানুষগুলি প্রকৃত মানুষ রূপে তৈরি হওয়ার যে ব্রত স্বামী বিবেকানন্দ উদযাপন করার জন্য নিজের জীবনটিকে উৎসর্গ করেছিলেন, সেই মানুষ তৈরির ব্রতটি কিন্তু আজও সমানভাবে তিনি প্রাসঙ্গিক হয়ে রয়ে গেছেন। তাই স্বাধীনতার পরে দেশ স্বাধীন হয়েছে, অনেক কিছু উন্নত হয়েছে, শিল্প বিপ্লবে আন্দোলন করেছে, সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ উন্নত হয়েছে, কিন্তু উন্নত হয়নি মনুষ্যত্বের বিবেকের দিক দিয়ে। সেটি সার্বিক দিক যদি উন্নত হয়, দেশটি হয়তো আরও ভালো প্রাচ্য এবং পাশ্চাত্যের মানুষকে একটি আদর্শ স্বরূপ প্রতিষ্ঠিত হতে পারত, যেটি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের আদর্শ। এইবার আসা যাক 1897 সালে স্বামী বিবেকানন্দ এদেশে আসার পরে পাশ্চাত্যকে ভুলে যায়নি। নিবেদিতাকে তার শক্তিটি জাগিয়ে দিয়ে এসছেন, তাকে উৎসুক করে দিয়েছেন। তিনি যেন আকর্ষিত বোধ করেছেন ভারতবর্ষ সম্পর্কে, কিন্তু স্বামী বিবেকানন্দের নির্দেশ এর অপেক্ষায় রয়েছেন কখন তিনি এদেশে আসবেন, এদেশের সেবায়, অর্থাৎ এদেশের মানুষের সেবায় জীবনের আসল ব্রত সেটি উদযাপিত করবেন। তাই স্বামী বিবেকানন্দের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। পাশ্চাত্য থেকে স্বামী বিবেকানন্দ ফিরে চলে আসার পরে প্রায় 1 বছর হতে চলল। তিনি 29 জুলাই আলমোড়া থেকে যে চিঠিটি লিখছেন, তাতে নোবেলকে যেটি লিখছেন খোলাখুলি আপনাদের সামনে সেটি তুলে ধরছি। তাকে বলছেন, খোলাখুলি বলছি নোবেল, কল্যাণী ও মিস নোবেল, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ আছে। তাকে উৎসাহিত বোধ করাচ্ছেন এবং তার যে সম্ভাবনা সেটিকে তিনি জোরের সাথে বলছেন এবং বিশ্বাসটি দৃঢ়তার সাথে তার সামনে তুলে ধরছেন। তিনি বলছেন, ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষ করে ভারতবর্ষের নারী সমাজের জন্য পুরুষের চেয়েও নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষ এখনও মহীয়সী মহিলা জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিক পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কিন্তু বিঘ্নও আছে বহু। এইবার চিঠিটার দ্বিতীয় প্যারা যেখানে রয়েছে সেটি একটু গভীর তাৎপর্যপূর্ণ। সেখানে যাওয়ার আগে এতক্ষণ পর্যন্ত তাকে প্রশস্তি দিয়েছেন, তাকে জাগ্রত থেকে জাগ্রততর করেছেন, তার মধ্যে সমস্ত শক্তি যে আছে সেটি বুঝিয়ে দিয়েছেন, নিরুৎসাহিত করছেন না। তাকে বলছেন, এইসব সম্ভাবনা তোমার মধ্যে রয়েছে, কিন্তু সেইগুলো রয়েছে বলেই তোমাকে আরও, এটা যেমন পজিটিভ দিক তোমার, তুমি যেখানে আসছো তার নেগেটিভ দিকগুলো তোমার জানা দরকার। কারণ ওই নেগেটিভ দিকগুলি তোমাকে কোনোভাবে যাতে পরে পরিশ্রান্ত না করে,
যাতে তোমাকে নিরুৎসাহ না করে, তাই তোমাকে আগে ভাগে জানিয়ে রাখছি। কিন্তু বিঘ্নও আছে বহু। এদেশে দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারবে না। এদেশে নিজের দেশের সেই স্বরূপটি তুলে ধরার চেষ্টা করছেন। এদেশে তিনি কী দেখতে পাবেন আসলে সেগুলি আগে থেকে জানিয়ে রাখছেন, যাতে তিনি বিব্রত বোধ না করেন, যাতে ওদেশের সুখ সাথে মেশাতে গিয়ে যাতে তিনি আবার পেছনে ফিরে না যান, সেগুলো আগে থেকে তাকে জানিয়ে রাখছেন। তুমি মানসিকভাবে তৈরি হয়ে তবেই আসবে। অর্থাৎ তার মনটিকে দৃঢ় থেকে দৃঢ়তর করে দিচ্ছেন, যাতে তিনি কোনোভাবে ভেঙে না পড়েন। শক্তি এক তার মধ্যে সঞ্চারিত করে দেওয়ার জন্য তিনি তাকে যেন আগে থেকেই সাবধান করে দিচ্ছেন। তিনি বলছেন, এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। অর্থাৎ এদেশের দরিদ্র নিপীড়িত মানুষগুলি তারা হাহাকার করছে অন্যের জন্য, খাবারের জন্য। তাদের আবার তার সাথে সাথে জাত্য অভিমানে রয়েছে। অর্থাৎ তারা ছোঁবে না বিদেশি বলে, তারা কালাপানি পার হওয়া মানুষ, তারা পাশ্চাত্য থেকে এসেছে। অতএব পাশ্চাত্যের মানুষকে তারা শ্রদ্ধার চোখে দেখবে যতক্ষণ খাবারটি পাবে, কিন্তু তাকে ছুঁবে না, স্পর্শ করবে না, কারণ তারা বিধর্মীয়, বেজাত। অতএব এদেশে এই কুসংস্কারটা রয়েছে বলেই ভারতবর্ষের মানুষ তার নিজস্ব সত্তাটিকে যেন ধরে রেখেছে। এটি স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে নিবেদিতাকে আরও ভালোভাবে বুঝিয়েছেন এবং নিবেদিত সেটা উপলব্ধি করেছেন। এটিরও প্রয়োজনীয়তা ছিল। ভারতবর্ষের নিজের স্বাতন্ত্রতা বজায় যুগ যুগ ধরে রেখেই এদেশের উন্নতির জন্য তাকে অগ্রসর হতে বলেছেন। কোনোভাবে পাশ্চাত্যের বিদেশি আনা, পাশ্চাত্যের সংস্কৃতি ঢুকিয়ে দিতে তিনি নিষেধ করেছেন। এইখানেই চিঠিটির গুরুত্ব, এইখানেই তিনি বলছেন, এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্পর্কে বিকট ধারণা, ভয়ে হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদেরও খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং তোমার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের আবহাওয়াটাও জানিয়ে দিচ্ছেন, কারণ তিনি শীতপ্রধান দেশের মানুষ। শীতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু এই গরমের মধ্যে তিনি কষ্ট পাবেন। তাই তিনি বলছেন, এদেশের প্রায় সব জায়গায় শীতই তোমার গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই। এসব সত্ত্বেও তুমি যদি কর্মে পবিত্র হতে সাহস করো, তবে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নয়, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব। দেখুন, তিনি তাকে আগিয়ে দিচ্ছেন, কাজের মধ্যে দায়ভার তার উপরে চাপিয়ে দিচ্ছেন, কিন্তু মাইনাস বিবেকানন্দ। অর্থাৎ বিবেকানন্দ তাকে সহযোগিতা করবে, বিবেকানন্দের উপর নির্ভর করে কাজ করবে, এটি তিনি চাইছেন না। স্বনির্ভরতার মধ্যে তিনি কাজ করবে, নিজস্ব চিন্তায়, নিজস্ব ভাবনায়, নিজস্ব শক্তিতে, যে শক্তিতে বলীয়ান হয়েছেন স্বামী বিবেকানন্দ দ্বারা, শ্রীরামকৃষ্ণ আদর্শের দ্বারা, সেই আদর্শ এবং সেই বিশ্বাস, সেই শক্তির দ্বারা এদেশের সেবা করবে। এটি স্বামী বিবেকানন্দ চাইছেন। এবং অবশ্যই পাশ্চাত্যের ভাবনায়, পাশ্চাত্যের আড়ম্বরতায় নয়, এটি কিন্তু ভুললে চলবে না। তাই সর্বত্র ভারতবর্ষের ভাবটিকে তিনি তুলে ধরার চেষ্টা করছেন এবং তাকে বুঝিয়ে দিচ্ছেন ভারতবর্ষের যে দুর্বলতাটি কোথায়, সেটি তাকে স্মরণ করিয়ে দিয়ে তার ভুলটি ভাঙিয়ে দিচ্ছেন, যাতে পরে এসে তিনি কষ্টের মধ্যে না পড়েন। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করছেন এবং চিন্তা করতে বলছেন, কাজের পরে যদি বিফল হয়, কখনো কর্মে বিরক্তি আসে, তবে স্বামীজির দিক থেকে কোনো রকম তার প্রতি যে আস্থা, সেটি তিনি হারাবেন না। আমরণ তার সমস্ত কাজে তার পাশেই থাকবেন। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর নাই করো, তাকে ধরে থাকো বা নাই থাকো, মরদ কি বাত হাতি কে দাঁত, একবার বেরুলে আর ভেতরে যায় না। খাঁটি লোকের কথাও তেমনি নড়বড় নেই, এই আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি অপরের উপরে বলিয়ান হবে না। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষে আশ্রয় নিলে তা চলবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকে রয়েছে যে তিনি আজন্মা নেত্রী, আর দুনিয়াকে ওলটপালট করে দিতে পারে, টাকা ছাড়া অন্য সব কিছুর জন্য প্রয়োজন নেই। মিসেস সেভিয়ার
নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না। এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না, একমাত্র সেভিয়ারই আমাদের উপর মুরিব্বিনা করতে এদেশে আসেনি। কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের তুমি পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। ইতি সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। এই যে চিঠিটি ছত্রে ছত্রে তাকে সাবধান করে দিচ্ছেন, ভারতবর্ষের তৎকালীন চেহারাটা তুলে ধরছেন এবং তিনি ফিরে এখানে এদেশে পৌঁছালে এদেশের আবহাওয়া, এদেশের মানুষের সামাজিক পরিবেশ, তারা কী অবস্থা রয়েছে, দারিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার, ভারতবর্ষের যে আসল স্বরূপটি তিনি একটু লুকাচ্ছেন না। ভারতবতার সন্তান প্রকৃত, মায়ের কষ্ট, মায়ের দুঃখকে নিজের জীবনে গ্রহণ করেছেন, দুঃখ পেয়েছেন, দিয়েছেন, কষ্ট পেয়েছেন। শিকাগো শহরে তিনি বিলাসবহুল বিছানা থেকে শুয়ে ঘুমোতে পারেননি, উঠে নিচে মেঝেই শুয়েছেন, কারণ তার ভারত মাতার আসল স্বরূপটি দারিদ্রতা, না খেতে পাওয়া মানুষের কষ্ট তিনি নিজে দেখে গেছেন। কী করে তিনি ওই বিলাস বহুলতার মধ্যে জীবন যাপন করবেন। সেই বিবেকানন্দ, তিনি তো ভারতবর্ষের আরেক নাম, ভারতবর্ষের আরেক নামের পরিচয় বিবেকানন্দ, বিবেকানন্দের আরেক নাম ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে নিবেদিতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে পরবর্তীকালে সেই নিবেদিতায় বলেছিলেন, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। আসল কথা, ভারতবর্ষ আর বিবেকানন্দের কাছে আলাদা ছিল না। তিনি ভারতবর্ষকে নিবেদিতা বিবেকানন্দের বাইরে কিছু ভাবতেন না। ভারতবর্ষের সেবা মানে তার গুরুর সেবা তথা বিবেকানন্দের সেবা, এই ভেবে সমস্ত কুসংস্কার, অন্ধ কুসংস্কারাচ্ছন্ন দেশ, দারিদ্রতা, কুশিক্ষা, অশিক্ষা, সমস্ত কিছুর মধ্যেই ভারতবর্ষের আসল স্বরূপটিকে খুঁজে বার করতে হবে তাকে। এই ব্রত উদযাপনের জন্যই ভারতবর্ষে আসবেন কি না আসবেন তিনি চিন্তা করছেন। স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশন তৈরি করেছেন, ব্রহ্মানন্দকে চিঠি দিয়ে তারও বিশদ বিবরণ তিনি জেনে নিয়েছেন, কোন জায়গায় নিজেকে সমর্পণ করতে চলেছেন। তিনিও বিবেকানন্দকে বাজিয়ে নিয়েছেন ভারতবর্ষকে সমস্ত কিছু দিক দিয়ে। যে ভারতবর্ষকে স্বামী বিবেকানন্দ জেনেছেন, জানিয়েছেন, সেই ভারতবর্ষকে তিনি গ্রহণ করবেন কিনা তার জন্য তিনি সময় দিয়েছেন। তার ধৈর্য, তার চিন্তা ভাবনাগুলিকে একত্রিত করে তারপরে ঝাঁপ দিতে বলেছেন। তারপরেও যদি প্রয়োজন হয় তিনি সাথে থাকবেন, তিনি তাকে সব রকম সাহায্য করবেন, এটি তিনি অঙ্গীকার করছেন। হাতি কি দাঁত, মরদ কি বাত, অর্থাৎ আগের চিঠিতে তার শক্তি সঞ্চয় করে দিয়েছেন, দ্বিতীয় শক্তিতে তার সেই শক্তির পরীক্ষা নিয়েছেন স্বামী বিবেকানন্দ। এই দুটি চিঠি নিবেদিতার জীবনে ভারতবর্ষে আসার পক্ষে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। তাই এই দুটি চিঠির জন্য যারা অপেক্ষা করছিলেন, আশা করি তারা এই চিঠি দুটির আসল স্বরূপটি জানতে পেরেছেন এবং নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য এবং ভারতবর্ষের মানুষে আমাদের চিন্তা ভাবনার স্বরূপটি কী সেটিও নিশ্চয়ই মেলাবার চেষ্টা করবেন। আজকে এই কটি কথা বলে সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে নিবেদিতার ভারত দর্শনের 60তম পর্ব আজ এখানেই শেষ করলাম। অঙ্গশত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবি এধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।